রঘু ডাকাত নামটা শুনলেই কেমন যেন গায়ে কাটা দেয়, তাই না? একদিকে ভক্তি, আরেকদিকে ভয়, একটা অদ্ভুত মিশেল। আচ্ছা, এই যে এখন বড় পর্দায়ও আসছে তার গল্প, তো কে ছিলেন আসলে এই মানুষটা? শুধুই কি একজন ভয়ঙ্কর ডাকাত, নাকি এর পেছনে আরও বড় কোনো সত্যি লুকিয়ে আছে? চলুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। এই একটা কথাই কিন্তু তার আসল পরিচয়টা বলে দেয়, তাই না? বাংলার নিজের রবিন হুড। ভাবুন তো, গরিব মানুষের কাছে তিনি ছিলেন একেবারে ভগবানের মতো, আর ইংরেজ বা জমিদারদের কাছে সাক্ষাৎ জম। সত্যি বলতে কি, তার জীবন কাহিনী যে কোনো সিনেমার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। তো আসল প্রশ্নটা ঠিক কোথায় এসে দাঁড়াচ্ছে? কে ছিলেন এই রঘু ডাকাত? একজন অত্যাচারী লুটেরা, নাকি শোষিত গরিব মানুষের রক্ষাকর্তা? তার এই যে দুটো আলাদা পরিচয়, এর মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। এই গল্পের শিকড়টা খুঁজে বের করতে হলে আমাদের কিন্তু টাইম মেশিনে করে পিছিয়ে যেতে হবে সোজা অষ্টাদশ শতকের বাংলায়। সেই ভয়ঙ্কর সময়ে যখন পরিস্থিতি একটা সাধারণ কৃষক পরিবারের ছেলেকে বাধ্য করেছিল বাংলার সবচাইতে দুর্ধর্ষ ডাকাত হয়ে উঠতে। অষ্টাদশ শতকের বাংলা, ভাবুন তো একবার, একেবারে যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বাড়ছে, আর অন্যদিকে গ্রামে গ্রামে নীলকর সাহেবদের অত্যাচার। সেই যে কি ভয়ঙ্কর অত্যাচার তা বলে বোঝানো যাবে না। কৃষকদের জোর করে নীল চাষ করানো হচ্ছে, আর তাদের সোনার ফসল ফলানো জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। অত্যাচার, প্রতিরোধ, আর তারপর নির্মমভাবে হত্যা। এই ব্যক্তিগত ট্র্যাজেডিটাই ছিল সেই আগুনের স্ফুলিঙ্গ। জানেন, যখন নিজের বাবার নিষ্প্রাণ দেহটা গাছ থেকে নামানো হচ্ছিল, ঠিক তখনই কিশোর রঘু প্রতিজ্ঞা করে যে প্রত্যেকটা নীলকর আর তাদের চামচা জমিদারদের সে শেষ করে ছাড়বে। আর এই প্রতিশোধের আগুন থেকেই জন্ম হয় এক অন্য রঘুর। তো চলুন এবার দেখা যাক রঘু ডাকাতের আসল কাজগুলো, মানে তার ডাকাতির ধরনটা কেমন ছিল, তার সেই বিখ্যাত সব পদ্ধতি, আর এমন কিছু দুঃসাহসিক কাজ যা তাকে আর 5টা সাধারণ অপরাধীর থেকে একদম আলাদা করে দিয়েছিল। তার কাজের স্টাইলটা ছিল কিন্তু একেবারে অন্যরকম। আপনি ভাবতে পারেন, ডাকাতি করার আগে রক্ত দিয়ে চিঠি লিখে তারিখ সময় সব জানিয়ে দেওয়া হচ্ছে। শুধু যে টাকা পয়সা লুট করত তা কিন্তু নয়, গরিবদের শোষণের যত দলিলপত্র ছিল সব পুড়িয়ে ছাই করে দিত। আর তার দলের একটা অলিখিত নিয়ম ছিল যা কখনো ভাঙা হতো না: কোনো মহিলার অসম্মান করা চলবে না, কারণ নারীরা ছিলেন মায়ের মতো। এই ছিল রঘুর কনফিডেন্স। ভাবুন, নৈহাটি থানার দারোগা যেই না ঘোষণা করল যে রঘুকে ধরবেই, অমনি রঘু তাকে পাল্টা চিঠি পাঠিয়ে চ্যালেঞ্জ করে বসল। ব্যাস, গোটা নৈহাটি জুড়ে যেন একটা যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। তো সেই নির্দিষ্ট দিনে থানার চারপাশে একেবারে যাকে বলে কড়া পাহারা, কিন্তু রঘুর টিকিটিও দেখা গেল না। হঠাৎ বিকেলবেলায় এক জেলে দুটো বিশাল মাছ নিয়ে হাজির। এসে বলল এক জমিদার নাকি দারোগা সাহেবের জন্য এই মাছ পাঠিয়েছে। দারোগা তো শুনে বেজায় খুশি, জেলেকে বকশিশও দিয়ে দিলেন। আসল মজাটা হলো 2 দিন পর দারোগার কাছে আবার একটা চিঠি এলো। তাতে কি লেখা ছিল জানেন? বকশিসের জন্য অনেক ধন্যবাদ, মাছ কেমন খেলেন। বুঝতেই পারছেন কিভাবে রঘু গোটা পুলিশ ফোর্সকে একেবারে বোকা বানিয়ে দিয়ে গেল। আচ্ছা, এবার রঘুর চরিত্রের সবচাইতে জটিল, মানে কন্ট্রাডিক্টরি দিকটা নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো তার গভীর ধার্মিক বিশ্বাস। ভাবুন একবার, একদিকে সে একজন ডাকাত, আবার অন্যদিকে সে একজন পরম ভক্ত। এইখানেই রঘু চরিত্রের আসল দ্বন্দ্বটা। একদিকে সে ব্রিটিশ আর জমিদারদের কাছে মূর্তিমান আতঙ্ক, আবার অন্যদিকে সেই লোকটাই গরিবদের কাছে রক্ষাকর্তা আর মা কালীর একনিষ্ঠ ভক্ত। আচ্ছা, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ একই সাথে ধ্বংস আর সৃষ্টি দুটোই হতে পারে? এই যে দ্বৈত সত্তা, এটাই রঘুকে একটা জীবন্ত রহস্য বানিয়ে রেখেছে। লোকে বলে একবার পুলিশের তাড়া খেয়ে রঘু যখন জঙ্গলে লুকিয়েছিল, তখন সে স্বপ্নে মা কালীর দেখা পায়। মা তাকে আদেশ দেন, আর সেই আদেশ মেনেই সে জঙ্গলের একটা পুকুর থেকে একটা কালী মূর্তি খুঁজে পায়। আর ঠিক সেখানেই সে সিদ্ধেশ্বরী কালী মন্দির তৈরি করে, যেটা আজ আমরা ডাকাত কালী মন্দির নামে চিনি। তবে তার ভক্তির একটা অন্ধকার দিকও ছিল, আর এটাই হয়তো রঘুর গল্পের সবচাইতে বিতর্কিত অংশ। রঘু বিশ্বাস করত যে অত্যাচারী জমিদার বা শোষকদের যদি বলি দেওয়া যায়, তাহলে মা কালী খুশি হবেন। এই বিশ্বাসটা কিন্তু তার ত্রাণকর্তা পরিচয়ের ওপর একটা বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। চলুন এবার পুরো ব্যাপারটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যাক। কিছু ঐতিহাসিক কাগজপত্র ঘাঁটতে গিয়ে না একটা বেশ অদ্ভুত থিওরি সামনে আসে। আচ্ছা, এই যে আমরা রঘু ডাকাতের কথা বলছি, সে কি আদৌ একজন লোক ছিল? একটা বেশ ইন্টারেস্টিং থিওরি কিন্তু উঠে আসে, অনেকটা সিনেমার ডায়লগের মতো।
পুষ্পা শুধু একটা নাম নয়, একটা ব্র্যান্ড। ঠিক সেরকমই রঘু ডাকাত হয়তো কোনো একজন ব্যক্তি ছিলই না, এটা ছিল অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদের নাম, একটা ব্র্যান্ড। যখনই শোষণ অত্যাচার চরমে উঠেছে, তখনই বাংলার কোনো না কোনো কোনায় একজন করে রঘু জন্ম নিয়েছে। আর এই থিওরিটাকে সাপোর্ট করার মতো প্রমাণও আছে। বাংলার বিভিন্ন জায়গায় রঘু ডাকাতের নামে যে মন্দিরগুলো আছে, সেগুলোর ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার হয়। যেমন ধরুন, মধ্যম গ্রামের মন্দিরটা প্রায় 500 বছরের পুরনো, অথচ আমরা যে রঘুর কথা বলছি তার সময়কাল তো মোটে 200 বছর আগের। এই যে ইতিহাসের গরমিল, এটাই বুঝিয়ে দেয় যে রঘু হয়তো কোনো একজন ব্যক্তি নয়, বরং একটা পরম্পরা। এবার আসি গল্পের ক্লাইম্যাক্সে। একদিন দেবীপুরের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন সাধক রামপ্রসাদ সেন, আর ঠিক তখনই তিনি রঘুর দলের হাতে ধরা পড়ে যান। সেদিন ছিল অমাবস্যার রাত, আর রঘু ঠিক করে তাকেই বলি দেওয়া হবে। তো হাড়িকাঠে মাথা রাখা অবস্থাতেই রামপ্রসাদ আকুল হয়ে মায়ের গান গাইতে শুরু করেন। আর ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। রঘু চোখের সামনে দেখতে পায় রামপ্রসাদের জায়গায় স্বয়ং মা কালী হাড়িকাঠে মাথা পেতে দিয়েছেন। এই দৃশ্য দেখে তার হাত থেকে খড়গ খসে পড়ে। সে সঙ্গে সঙ্গে সাধকের পায়ে লুটিয়ে পড়ে, ক্ষমা চায়। আর বলা হয়, এই ঘটনার পর থেকে রঘু আর কোনোদিন নরবলি দেয়নি। গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব রঘুর জীবনের চূড়ান্ত পরিবর্তনটা, আর বাংলা সংস্কৃতিতে তার প্রভাবটা ঠিক কতটা গভীর। শোনা যায় এর কিছুদিন পর রঘু একবার খুব অসুস্থ হয়ে পড়ে, সাংঘাতিক জ্বর। তখন সে আবার স্বপ্নে আদেশ পায়। আদেশ ছিল, ডাকাতি ছেড়ে দিয়ে ঈশ্বরের সেবা করলে তবেই সে মুক্তি পাবে। আর সেই আদেশ পেয়েই রঘু আর তার দলবল ডাকাতি পুরোপুরি ছেড়ে দেয়, আর রঘুও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই সংখ্যাটাই কিন্তু ওর কিংবদন্তিকে অমর করে রেখেছে। আসলে সাধারণ মানুষের ভালোবাসা আর সাপোর্টই ছিল তার আসল বর্ম। আর সেই কারণেই জীবনের শেষ দিন পর্যন্ত ব্রিটিশ বা পুলিশ কেউই তার টিকিটাও ছুঁতে পারেনি। আর এভাবেই বাংলার সবচাইতে দুর্ধর্ষ ডাকাতের জীবনের একটা অধ্যায় শেষ হয়। কিন্তু তার কিংবদন্তি সেটা শেষ হয় না। তিনি একজন বিপ্লবী, রবিনহুড হিসেবেই বাঙালির মনে চিরকাল থেকে যাবেন। এমন একজন যার গল্প এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রতিবাদের আগুনটা ঠিক জ্বালিয়ে রাখবে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। শাসকের মুখ বদলে যায়, শোষণের ধরনও হয়তো পাল্টে যায়, কিন্তু প্রতিবাদের দরকারটা কি কখনো ফুরোয়? রঘু ডাকাত তাই শুধু অতীতের একটা গল্প নয়, সে একটা চিরকালের প্রশ্ন। যখনই অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়, তখন কি কিংবদন্তিরা আবার ফিরে আসে?